আর ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 5-এর কোশ্চেনগুলো সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 শিলাস্তরে ভাঁজ পড়ে যে পর্বত গঠিত হয় তার নাম অপশান এ স্তূপ পর্বত, অপশান বি ভঙ্গিল পর্বত, অপশান সি ক্ষয়জাত পর্বত, অপশান ডি আগ্নেয় পর্বত। সঠিকটা হচ্ছে অপশান বি ভঙ্গিল পর্বত। তারপর 1-2 পম্পাস সমভূমি দেখা যায় অপশান এ উত্তর আমেরিকা, অপশান বি দক্ষিণ আমেরিকা, অপশান সি আফ্রিকা, অপশান ডি এশিয়ায়। সঠিকটা হচ্ছে অপশান বি দক্ষিণ আমেরিকা। তারপর 1-3 গ্র্যান্ড ক্যানিয়ন সৃষ্টি হয়েছে যে নদীর ওপর, তা হলো অপশান এ নীলনদ, অপশান বি গঙ্গা, অপশান সি কলোরাডো, অপশান ডি কাবেরী। সঠিকটা হচ্ছে অপশান সি কলোরাডো। তারপর 1-4 বদ্বীপ গঠিত হয় অপশান এ উচ্চ, অপশান বি মধ্য, অপশান সি নিম্ন, অপশান ডি উচ্চ ও মধ্য উভয় গতিতে। সঠিকটা হচ্ছে অপশান সি নিম্ন। তারপর 1-5 মাটিতে বাতাস থেকে অপশান এ 10, অপশান বি 15, অপশান সি 25, অপশান ডি 50%। সঠিকটা হচ্ছে অপশান সি 25%। তারপর 1-6 ইস্পাত কারখানায় ব্যবহার করা হয় অপশান এ বেলে পাথর, অপশান বি চুনা পাথর, অপশান সি কাদা পাথর, অপশান ডি গ্রানাইট। সঠিকটা হচ্ছে অপশান বি চুনা পাথর। তারপর 1-7 গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হ্রদটি হল অপশান এ অ্যালবার্ট, অপশান বি কোলেরু, অপশান সি লোকটাক, অপশান ডি সম্বর। সঠিকটা হচ্ছে অপশান এ অ্যালবার্ট। তারপর 1-8 ড্রাকেন্সবার্গ পর্বত থেকে উৎপন্ন নদীটির নাম হলো অপশান এ জামবেজি, অপশান বি নাইজার, অপশান সি অরেঞ্জ, অপশান ডি কঙ্গো। সঠিকটা হচ্ছে অপশান সি অরেঞ্জ। তারপর 1-9 পৃথিবীর দীর্ঘতম নদী হলো অপশান এ আমাজন, অপশান বি নীলনদ, অপশান সি নাইজার, অপশান ডি কঙ্গো। সঠিকটা হচ্ছে অপশান বি নীলনদ। তারপর 1 হবে, ঠিক আছে, 11 দিয়েছে, এটা 10 হবে। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে, এইটা 10 হবে। ভিক্টোরিয়া জলপ্রপাত রয়েছে অপশান এ নাইজার নদীতে, অপশান বি জামবেজি নদীতে, অপশান সি কঙ্গো নদীতে, অপশান ডি নীল নদী। সঠিকটা হচ্ছে অপশান বি জামবেজি নদীতে। তারপর 2-1 বলেছে ফ্রান্সের ভোজ কোন ধরনের পর্বত? উত্তরটা হবে স্তূপ পর্বত। তারপর 2-2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে কি বলে? উত্তরটা হবে নিত্যবহ। তারপর 2-3 দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে? উত্তরটা হবে দোয়াব। তারপর 2-4 আগ্রা শহরটি কোন দুটি নদীর দোয়াব অঞ্চলে অবস্থিত? আগ্রা শহরটি ভারতের গঙ্গা ও যমুনা নদীর দোয়াব অংশে অবস্থিত। তারপর 2-5 তাজমহল কোন শিলা দিয়ে তৈরি? উত্তরটা হচ্ছে রূপান্তরিত। তারপর 2-6 অ্যাটলাস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তরটা হচ্ছে মাউন্ট তৌবকল। তারপর 2-7 সাহারার শুকনো নদীর খাতগুলির নাম কি? উত্তরটা হচ্ছে ওয়াদি। তারপর 2-8 সাহারা মরুভূমির পূর্বে অবস্থিত সাগরটির নাম কি? উত্তরটা হচ্ছে লোহিত সাগর। তারপর 2-9 ব্লু নীলের উৎপত্তি হয়েছে কোন হ্রদ থেকে? উত্তরটা হচ্ছে টানা হ্রদ। তারপর 2-1 পশ্চিমবঙ্গের ড্যাশ অঞ্চলের নদীতে প্রচুর খাড়ি দেখা যায়? উত্তরটা হচ্ছে সুন্দরবন। তারপর 2-2 নদী দ্বারা সৃষ্ট প্রায় ত্রিভুজের মতো দেখতে ভূমিরূপটি হলো ড্যাশ। উত্তরটা হচ্ছে বদ্বীপ। তারপর 2-3 ড্যাশ মাটির দানাগুলোর মধ্যে ফাঁক বেশি? উত্তরটা হচ্ছে বেলে। তারপর 3-1 বলেছে ভঙ্গিল পর্বত ও স্তূপ পর্বতের দুটি পার্থক্য লেখো। ভঙ্গিল পর্বত স্তূপ পর্বত এক সংজ্ঞা, শিলায় ভাঁজ পড়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। স্তূপ পর্বত দুটি চ্যুতির মধ্যবর্তী অংশ ভূ-আলোড়নের ফলে উপরে উঠে গিয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে স্তূপ পর্বত বলে। 2 বিস্তার ভঙ্গিল পর্বতগুলি বহুদূর বিস্তৃত হয়, আর স্তূপ পর্বত হচ্ছে এগুলি বহুদূর বিস্তার লাভ করেন। 3-2 টিকা লেখো শাখা নদী। নদী থেকে যে সমস্ত নদী শাখার মতো বেরিয়ে গিয়ে অন্য কোনো নদীতে মেশে তাদেরকে শাখা নদী বলে, যেমন ভাগীরথী, হুগলি হলো গঙ্গা নদীর প্রধান শাখা নদী। 3-3 পৃথিবীর বৃহত্তম নদী আমাজনে কোনো বদ্বীপ না থাকার 3টি কারণ লেখো। সব নদী কিন্তু মোহনায় বদ্বীপ সৃষ্টি করতে পারে না। নদীতে পলির পরিমাণ কম থাকলে, নদী প্রবল বেগে সমুদ্রে পড়লে অথবা মোহনায় প্রবল সমুদ্র স্রোত থাকলে বদ্বীপ গড়ে উঠতে পারে না। এই কারণে পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের কোনো বদ্বীপ নেই। তারপরে হচ্ছে 3-4 টিকা লেখো বদ্বীপ। তীরমোহনার কাছে নদীর বহন করে আনা পলি বালি কাঁকড় জমে চড়ার সৃষ্টি করে। নদীর স্রোত যখন ভাগ হয়ে চড়ার দুদিক দিয়ে প্রবাহিত হতে থাকলে প্রায় ত্রিভুজের মতো যে ভূমি তৈরি হয় তাকে বদ্বীপ বলে। ছবিটা দেখে নাও, এটা কিন্তু পেন্সিলে আঁকবে। 3-5 নীলনদের নিম্ন অংশে বন্যা হয় কেন? হোয়াইট নীলের উৎস বুরুন্ডি মালভূমি ও ভিক্টোরিয়া হ্রদ। নিরক্ষীয় জলবায়ু, সারা বছর বৃষ্টি, সারা বছর জল, নীল নদের নিম্ন অংশে বন্যা। আর একটা কারণ হচ্ছে ব্লু নীলের উৎস ইথিওপিয়ার টানা হ্রদ। মৌসুমী জলবায়ু, গ্রীষ্মকালীন বৃষ্টি, বাড়তি জল, নীল নদে নিম্ন অংশে বন্যা। 3-6 টিকা লেখো ভেল্ট। আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলে শীতকালে বেশ ঠান্ডা পড়ে।
গরমকালে মোটামুটি গরম, শীত গ্রীষ্মের তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি। এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয়। উঁচু পাহাড়ের ঢালে পপলার, উইলো এই সব গাছ দেখা যায়। সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায়। এই তৃণভূমিকে বলে ভেল্ট। 4-1 আগ্নেয় পর্বত কাকে বলে উদাহরণ দাও। ভূগর্ভের উত্তপ্ত ও গলিত ম্যাগমা, ছাই, ভস্ম, পাথর ইত্যাদি আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে বাইরে বেরিয়ে এসে তার চারপাশে শঙ্কু আকৃতির পর্বত গঠন করে, তাকে আগ্নেয় পর্বত বলে। যেমন ইটালির ভিসুভিয়াস, ভারতের ব্যারেন, নারকোন্ডাম ইত্যাদি। 4-2 গিরিখাত ও ক্যানিয়ন কাকে বলে উদাহরণ দাও। অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে নদীর গতিবেগ খুব বেশি হয়। এই অংশে নদী ঘর্ষণ ও অবঘর্ষজনিত নিম্নক্ষয়ও বেশি করে। আর্দ্র অঞ্চলে প্রবাহমান থাকায় কিছু ধসজনিত পার্শ্বক্ষয়ও হয়। এর ফলে নদীখাত যথেষ্ট গভীর হয়। নদীখাত খুব গভীর ও সংকীর্ণ হতে হতে যখন ইংরেজি অক্ষর ভি বা আই আকৃতির হয় তখন তাকে বলে গিরিখাত। পৃথিবীর গভীরতম গিরিখাত হল দক্ষিণ পেরুর কলকা নদীর গিরিখাত। জলে উৎপন্ন কোনো নদী যখন বৃষ্টিহীন শুষ্ক অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় এবং গতিপথে যদি কোমল শিলাস্তর থাকে তাহলে নদী নিচের দিকে খুব বেশি ক্ষয় করে। এর ফলে ইংরেজি অক্ষর আই আকৃতির ন্যায় অত্যন্ত গভীর ও সংকীর্ণ যে গিরিখাতের সৃষ্টি হয় তাকে বলে ক্যানিয়ন। উদাহরণ কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, গভীরতা 1800 মিটার, পৃথিবী বিখ্যাত। তার ক্যানিয়নের জন্য আই আকৃতির উপত্যকা, ভি আকৃতির উপত্যকা, এই দুটো ছবি লাগবে। এই দুটো ছবি তোমরা দেখে নাও, এই দুটো ছবি পেন্সিলে আঁকবে। 4-3 তিনটি প্রাচীন সভ্যতার নাম লেখো, সেগুলি কোন কোন নদীর তীরে গড়ে উঠেছিল। মানুষের প্রাচীনতম সভ্যতাগুলো গড়ে উঠেছিল কোনো না কোনো নদীর তীরবর্তী অঞ্চলে। সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা, টাইগ্রিস ইউফ্রেটিস নদীর ধারে সুমেরীয় সভ্যতা। তারপর 4-4 মাটি সৃষ্টিতে ভূপ্রকৃতি ও জীবজগৎ এর ভূমিকা লেখো। ভূপ্রকৃতি, ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ কম, আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে। জীবজগৎ, জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কমই থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো, সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। 4-5 পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকার সৃষ্টি হয়েছে কেন? পূর্ব আফ্রিকায় ভূ-আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়েছে। দীর্ঘকাল ধরে ভূ-আলোড়নের তীব্রতার প্রভাবে ফাটলের দৈর্ঘ্য বাড়তে থাকায় দুটো ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে তৈরি করেছে গ্রস্ত উপত্যকা। এই গ্রস্ত উপত্যকা হল দুই চ্যুতির মধ্যবর্তী অবনমিত জায়গা। গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায় যাদের দৈর্ঘ্য ও গভীরতা অনেক বেশি। 4-6 মিশরকে নীলনদের দান বলা হয় কেন? উত্তর আফ্রিকার সাহারা মরুভূমির মধ্য দিয়ে নীলনদ উত্তর দিকে প্রবাহিত হয়েছে। মিশরকে নীলনদের দান বলার কারণগুলি নিম্নরূপ। 1. প্লাবনভূমি। মিশরে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 25 সেমি এর কম, কিন্তু নীলনদের উৎস অঞ্চলে অধিক বৃষ্টির জন্য মিশর প্লাবিত হয়। এতে মরুভূমি ওপর নতুন পলি সঞ্চিত হয় যা কৃষিকার্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পশুপালন। নীলনদের উপত্যকার বিস্তীর্ণ তৃণভূমিতে পশুপালনের মাধ্যমে বহু মানুষ জীবিকা নির্বাহ করে। 4. পরিবহন। নীলনদ নাব্য বলে নৌ চলাচল ও যোগাযোগের সহজ মাধ্যম। ভূমধ্যসাগরে মোহনা থেকে নীলনদ প্রায় 1500 কিমি নৌবহনযোগ্য, ফলে জলপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়েছে। 5. কৃষিকাজ। প্রায় প্রতি বছর বন্যা এবং পরে নদীতে বাঁধ দিয়ে জল ধরে রেখে জলসেচের মাধ্যমে কৃষিকাজ করা হয়, ফলে উন্নত মানের তুলো, গম, আম, তামাক, মিলেট, চীনাবাদাম প্রভৃতি চাষ হয়। সেজন্যই মিশর একটি কৃষি প্রধান দেশে পরিণত হয়েছে। জলবিদ্যুৎ উৎপাদন। নীলনদের বাঁধগুলি থেকে জলবিদ্যুৎ উৎপাদিত হয় যা শিল্প ও কৃষির উন্নতিতে সাহায্য করেছে। শিল্পোন্নতি। নীলনদের তীরবর্তী শহরে বস্ত্রবয়ন, তামাক, ফল প্রক্রিয়াকরণ, চামড়া প্রভৃতি শিল্পের উন্নতি হয়েছে। এই সব কারণের জন্য গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছিলেন মিশর নীলনদের দান। 5-1 লাভা সমভূমি ও লোয়েস সমভূমি সম্পর্কে বর্ণনা করো। এই লাভা জমে লাভা সমভূমি তৈরি হয়। আইসল্যান্ডে এ ধরনের সমভূমি দেখা যায়। মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে সঞ্চিত হয়ে তৈরি হয় লোয়েস সমভূমি। এভাবে গভীর মরুভূমি থেকে বায়ুবাহিত লোয়েস সঞ্চিত হয়ে হোয়াংহো সমভূমি সৃষ্টি হয়েছে। 5-3 নদীর নিম্ন প্রবাহে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। প্রবাহে নদীর প্রধান কাজ সঞ্চয়। এই প্রবাহে নদী নানা ধরনের ভূমিরূপ তৈরি করে। প্লাবনভূমি। নদী নিম্ন প্রবাহে নদী ধীর গতিতে প্রবাহিত হয়, সেই জন্য নদীবাহিত নুড়ি, বালি, কাদা প্রভৃতি নদীগর্ভে সঞ্চিত হয়ে নদীর গভীরতা হ্রাস করে। প্রতি বছর বর্ষাকালে অতিরিক্ত জল নদীর দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে। বন্যা বা প্লাবনের ফলে নদীর উভয় তীরে সূক্ষ্ম পলি, বালি, কাদা প্রভৃতি সঞ্চয় করে যে নতুন ভূমির সৃষ্টি করে তাকে প্লাবন সমভূমি বলে। উদাহরণ গঙ্গা নদীর নিম্ন প্রবাহে প্লাবনভূমি দেখা যায়। স্বাভাবিক বাঁধ। প্রতি বছর প্লাবনের সময় নদীর জলের সঙ্গে বাহিত পলি,
কাদা বালি নদী দুই পাড়ে সঞ্চিত হয়ে বাঁধের মতো উঁচু ভূমিভাগের সৃষ্টি করে, একেই স্বাভাবিক বাঁধ বলে। প্লাবনভূমি অপেক্ষা স্বাভাবিক বাঁধ 2 থেকে 3 মিটার উঁচু হয়। বদ্বীপ নদীবাহিত পলি বালি কাদা নদী মোহনায় সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার ভূমিরূপ তৈরি হয় তাকে বদ্বীপ বলে। এভাবে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপটি দেখবে অনেকটা গ্রিক অক্ষর ডেল্টার মতো দেখতে হয় বলে একে বদ্বীপ বা ডেল্টা বলে। স্বাভাবিক বাঁধের ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। বদ্বীপের ছবিটা দেখে নাও, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। তারপর 5-3 বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। নিয়ন্ত্রণ ও কৃষি জমিতে জলসেচ এই দুই মূল উদ্দেশ্যে নীলনদের ওপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়েছে। বাঁধ নির্মাণের আরও অনেক উদ্দেশ্য থাকে। যখন বহু উদ্দেশ্যকে সামনে রেখে নদীতে বাঁধ তৈরি করা হয় তখন তাকে বলে বহুমুখী নদী পরিকল্পনা। নীলনদের ওপর এরকম অনেক নদী পরিকল্পনা করা হয়। 5-4 বিশ্ব উষ্ণায়ন সাহারা মরুভূমি ছাড়াও পৃথিবীর অন্য অঞ্চলে কি কি পরিবর্তন নিয়ে আসতে পারে তা লেখো। বিশ্ব উষ্ণায়নের ফলে সাহারা মরুভূমির শুধু পরিবর্তন হয়নি, পৃথিবীর অন্যান্য অঞ্চলেও পরিবর্তন শুরু হয়েছে। সেগুলি হলো নামিবিয়া কালাহারির মতো শুষ্কপ্রায় মরুভূমিতে গত বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়, প্রচুর পরিমাণে লম্বা লম্বা ঘাস জন্মেছে ও তৃণভোজী প্রাণীর সমাগম হয়েছে। ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের শীতলতা ও তীব্র ঠান্ডার জন্য স্বাভাবিক উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়েছে। আমাজন অববাহিকায় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় সেলভা অরণ্যভূমি আরও ঘন হয়ে উঠেছে এবং উদ্ভিদের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও। এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের ফ্রি পিডিএফগুলো কালেকশান করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।